নমস্কার। আজ আমি আপনাদের গিরগিটি গল্পটি সম্পর্কে আপনাদের আমি বলবো। সেটি লেখক হলেন জ্যোতিরিন্দ্র নন্দী। এই গল্পের প্রধানত আমরা তিনটি চরিত্রকে দেখতে পাই। এই তিনটি প্রধান চরিত্র, এছাড়াও আরও রয়েছে সেগুলি অপ্রধান চরিত্র। তো মুখ্যত আমি তিনটি চরিত্রে আপনাদেরকে বলছি। প্রথম, এই চরিত্রের কেন্দ্রীয় যে হচ্ছে সে নায়ক, তার নাম প্রণব এবং তার স্ত্রী মায়া, এবং তারা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতেও একজন ভাড়া থাকে, তার নাম হলো, সেই ব্যক্তির নাম ভুবন সরকার। তিনি একজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সে প্রণবের পাশের ঘরের ভাড়াটিয়া। সেই বাড়ি তারা যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিকের নাম বরদা সুন্দর বটব্যাল, মানে তিনি এই বাড়ির মালিক। তো প্রথমেই আমি আপনাদেরকে ভুবন সরকারের সম্পর্কে কিছু জানাচ্ছি। ভুবন সরকার ব্যক্তি যে কেমন, তার চরিত্র সম্পর্কে। ভুবন সরকার হচ্ছেন একজন বৃদ্ধ বয়স্ক। গল্পটি মূলত যতীন্দ্র নন্দী লিখেছেন বর্ষাকালের আষাঢ় মাসের লেখায় তার। ভুবন সরকার ভুবন সরকার একজন বৃদ্ধ বয়স্ক। মায়ার সাথে প্রণবের বিয়ে হয়। বিয়ে হওয়া 2 বছর পরে সে কি করে, সে দেখে যে প্রণব, মানে সে যে প্রকৃতি কন্যা, তার মায়া একজন, আমরা গল্পের মধ্যে ঢুকলে, প্রবেশ করলে আমরা বুঝতে পারবো যে মায়া হচ্ছে একজন এমন একজন সে হলো সবসময় সাজতে গুজতে ভালোবাসে তার মিশে। এবং ভুবন সরকার যে আছে, ভুবন সরকার হলো এমন একজন, মানে যদিও তার চরিত্র বা যদিও তার শারীরিকভাবে তিনি বৃদ্ধ, কিন্তু তার মন এখনই নবগতই রয়েছে। কারণ তিনি ভুবন সরকার যে মায়ার শরীরে সৌন্দর্য তার স্বামী প্রণব তার চোখে দেখতে পারেনি, কিন্তু ভুবন সরকার তার রূপ দেখতে পায়। তা আমরা গল্পের কাহিনীতেই আমরা বুঝতে পারি। যেমন কি মায়ার থুতনিকে ভুবন সরকার তুলনা করেছেন কচি পেয়ারার সঙ্গে। এবং প্রণব অফিসে যায়, সে বিকেলে অফিস থেকে ফেরে 5টার সময়। প্রণব হচ্ছেন একজন বাঙালি কেরানি। তিনি তার স্ত্রীকে নিয়ে বরদা সুন্দর বটব্যালের বাড়িতে ভাড়া থাকেন। প্রণব সকালে অফিস যায় আর ফিরে বিকেল 5টার দিকে। বললাম ঘটনায় যায় যে সে অফিস যায় এবং বাড়ি ফিরে সকাল 5টার দিকে। তাই সে একলা থাকে। আর এই একাকিত্ব সঙ্গী দেয় প্রকৃত মায়া। আসলে তার নিজের রূপের চর্চায় সে মগ্ন থাকে। মায়া হলো এমনই একজন নারী, সে তার রূপের যত্ন নেয় এবং পরিচর্যা করে, এবং নিজেকে সবসময় পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে সে ভালোবাসে। আর প্রণব হচ্ছে এমনই একজন ব্যক্তি, সে শুধু জৈবিক কামনায় ব্যক্ত থাকেন। সে একজন নারীর যে মনের যে চাহিদা বা আশা আকাঙ্ক্ষা সে বলতে মানে পূরণ করে, কিন্তু সে যে প্রকৃতির সৌন্দর্য ভালোবাসে, গাছ ফুল সব কিছু ভালোবাসে, এসব তার চোখেই পড়ে না। তিনি তাকে প্রকৃতি কণারূপে কল্পনায় সুন্দরী নারী হিসেবে ফুটিয়ে তোলেন এই ভুবন সরকার। এই গল্পের মধ্যে গিরগিটি শব্দটি 3বার ব্যবহার করা হয়েছে। গিরগিটি শব্দটি প্রয়োগ করা হয়েছে একবার। গিরগিটি আসলে এখানে এই গল্পে গিরগিটি বলতে বোঝানো হয়েছে যে একটা বৃহৎ সংস্করণ, অর্থাৎ গিরগিটি তার ক্ষণে ক্ষণে যেমন রং বদলায়, এই রং বদলানোর কারণ অবশ্য আছে, কি 3টি কারণ। একটা হলো অভিযোজন, শিকার ও আত্মরক্ষার জন্য। আমরা গিরগিটিকে দেখি দেওয়ালে ঘুরে বেড়াতে, সে কি করে, সে অভিযোজন করে এক জায়গা থেকে আরেক জায়গা, তারপরে শিকার করে, এবং নিজেকে বাঁচার জন্য সে চলাফেরা করে। এই গিরগিটির সঙ্গে গল্পের নামকরণ কোনোভাবেই প্রত্যক্ষ সংযোগ নেই। তাহলে গিরগিটি নামকরণ হলো কেন? এখানে ভুবন সরকার যে চেহারা বর্ণনা দেওয়া হয়েছে তা হলো প্যাকাটির মতন সরু হাত পা, শুকনো খটখটে কখানা পাঁজর, সবের মতো পাকা একমাথা চুল ও হলদে ফ্যাকাশে চোখ। এই বর্ণনায় যে ভুবন সরকারের সাথে লেখক গিরগিটির তুলনা করেছেন বলেই মনে হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে এই ভুবন সরকারকে লেখক এই গিরগিটির সঙ্গে তুলনা করেছেন। কিন্তু ঘটনার প্রারম্ভে আমাদের পৌঁছলে আমরা বুঝতে পারবো যে শুধু কেবলমাত্র ভুবন সরকারকেই লেখক গিরগিটির সঙ্গে তুলনা করেননি, এর সঙ্গে আরও অনেক প্রত্যক্ষ চরিত্র রয়েছে। মায়ার ইচ্ছে পূরণ যেমন হয়েছে ভুবনকে নিয়ে, তেমনই তাকে গল্পে নামকরণ ভুবনকে গিরগিটি বলা যায়। তাহলে নামকরণ সার্থক হয়েছে বলে মনে করা যেতে পারে। এবার আমরা আসবো আবার ভুবন সরকারের মায়ার দিকে চাহনি তার গিরগিটির মতনই। আমি বললামই যে আপনাদেরকে যে ভুবন সরকার একদম খিটখিটে রোগা একদম বৃদ্ধ বয়স্ক লোক, তার চাহনিটা একদম গিরগিটির মতনই। গিরগিটি যেমন রং পাল্টায়, ভুবনও ক্ষণে ক্ষণে রং পাল্টায়। বৃদ্ধ বয়সও নিজেকে রঙিন করে রেখেছে। ঘটনার আবর্তে আমরা জানতে পারলাম যে গিরগিটি যেমন ক্ষণে ক্ষণে রং বদলায়, তেমনি ভুবন সরকারও একজন এমন ব্যক্তি যে বৃদ্ধ বয়সেও নিজের মনের যে জৈবিক চেতনা, তিনি যার কামরস, তাকে তিনি উজ্জীবিত করে রাখতে পারেননি।
এখানে কেবল ভুবন সরকারের গিরগিটি বললে আমাদের ভুল হবে। আমি যে বললাম যে ভুবন সরকারের শুধু গিরগিটি তা কিন্তু নয়, এর ভেতরে, কাহিনীর ভেতরে আরও রহস্য রয়েছে। আমি তোমাদের সেই ব্যাপারে বিস্তারিতভাবে বলছি। কেননা মায়াও তো নিজের রং বদল করেছে, মায়াও তো নিজের স্বামী থাকা সত্ত্বেও সে ভুবনের কাছে গেছে তৃপ্ত যৌন বাসনা নিয়ে। আবার অন্যদিকে প্রণব গিরগিটি তার কাছে পরনিন্দা পড়ছে। আমরা প্রণবের চরিত্রটা এবার আমরা সন্নিবেশ করব। প্রণব এমনই একটি ক্যারেক্টার যেটা হচ্ছে যে পরনিন্দা পরচর্চা করে। সুকুমারদের কি তার বন্ধু, প্রণবের একজন বন্ধু হচ্ছে সে সুকুমার। সুকুমার কি করে, সুকুমারদের পাড়ার ঝিকে নিয়ে সে পালিয়ে যায়, এসব মানে কুট কাচালে এসব আলোচনা করে। আসলে গিরগিরে গল্পটিকে আমরা দেখতে পাই যে মনুষ্য সমাজে যে মানুষের রং বদলায় তা মুহূর্তেই মূর্ত হয়েছে। গল্পে নামকরণের দিকে লক্ষ্য করলে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় সরীসৃপ গল্পের যেমন নামকরণ করেছেন লেখক, তেমনি জ্যোতিরিন্দ্র নন্দী তেমনি নামকরণ করেছেন। এই গিরগিটি নামকরণ করে অর্থাৎ গল্পের চরিত্রগুলিকে গিরগিটির সাথে সাদৃশ্যপূর্ণ করে তুলেছেন। এদিক দিয়ে বিচার করলে গিরগিটি গল্পটি নামকরণ সার্থক ও যথার্থ। তাহলে আমরা গল্পের কাহিনী এই যে গিরগিটির সঙ্গে তুলনা করেছেন লেখক জ্যোতিরিন্দ্র নন্দী, তার কাহিনীকে আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলনা করলাম।